আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এহসান তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে লাখো মানুষ, ফেরিঘাটে ভিড়, শ্রমজীবীদের কপালে ভাঁজ, বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি। দেশে করোনায় মৃত্যু 14,000 ছাড়ালো, ভ্যাকসিন সংকটে লকডাউন হচ্ছে সংক্রমণ রোধের কার্যকর পন্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনাকালে দৃষ্টির আড়ালে ডেঙ্গু চিকুনগুনিয়া, বর্ষায় প্রাদুর্ভাবের আশঙ্কা, এডিস মশা নির্মূল কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ। জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সমাধিতে জেনারেল শফিউদ্দিনের শ্রদ্ধা, বললেন সেনা প্রধানের দায়িত্ব পাওয়া সৌভাগ্য। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই লকডাউন ও করোনা প্রসঙ্গ। কঠোর লকডাউন ঘোষণার পর মানুষের মাঝে ঢাকা ত্যাগের ঢল নেমেছে। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও পায়ে হেঁটে কাটা লাইনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা তাদের। এক্ষেত্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি আর প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে বাইরের গাড়ি ঢুকতে না পারলেও ঠেকানো যাচ্ছে না রাজধানীতে মানুষের আশা। এস এম আরিফের রিপোর্ট। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি পরিষেবা ছাড়া অফিস, আদালত ও যানবাহন বন্ধ থাকবে। এই ঘোষণার পরেই ঢাকা ছাড়ছেন কর্মজীবী ও সাধারণ মানুষ। গাবতলী সহ রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে নামে গ্রামমুখী মানুষের ঢল। লকডাউন দিচ্ছে আগামী সোমবার থেকে, এই জন্য চলে যাচ্ছি দেশে। আমাদের বাসায় থেকে বাইরে দিতে দেবো না 2 দিন পরে। এখন আমরা কি খাবো, কি করব, আমাদের কোনো সিস্টেম নাই। আমরা তো মনে করি এখন পড়ে গেছি বিপদের মধ্যে। কি করে এখন যাইতেই হবে আমাকে। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ঘরমুখী মানুষ মরিয়া। পায়ে হেঁটেই রওনা দিচ্ছেন অনেকে, আশা সামনে কিছু একটা পাবেন। এখান থেকে হাঁটছি, মোটরসাইকেলে কয় যে 1200 টাকা নিব। যেভাবে যখন যায় সেভাবে যাবে, তাই যাবো, ভেঙে ভেঙে যাবো, যেতে তো হবে। এই 1200 টাকা ভাড়া দিয়ে আমার মতো গরিব মানুষ যেতে পারবে? এদিকে গণপরিবহন ঢুকতে না দিলেও কিছুতেই আটকানো যাচ্ছে না রাজধানীতে মানুষের প্রবেশ। কি করবেন, তার সংসার তো বাইসা যাইতেছে, যাইতে তো হইবে। ঢাকায় সামনে ফর্ম ফিল আপ আছে, যাইতে হবে। এরপর আবার বাসা ছেড়ে দিতে হইতেছে, কারণ করোনার কারণে সবকিছু অনিশ্চিত। কাজের জন্য আসতে হয় না। যাওয়ার পর আমাদের আছে, ভগ্নিপতি আছে, ওনার সাথে কথা বলবো, যদি কোনো রকম থাকে যাব, না হলে ওনার কাছে থেকে যাব। ঢাকায় আসা যাওয়ার ক্ষেত্রে পুরোপুরি উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। কঠোর লকডাউনের ঘোষণায় কপালে ভাঁজ পড়েছে রাজধানীর খেটে খাওয়া মানুষের। কিভাবে চলবেন, পরিবারের সদস্যদের কি খাওয়াবেন, এই নিয়ে চিন্তায় পড়েছেন তারা। শুধু তাই না, অচল হয়ে যাবে গোটা দেশ, কর্মহীন হয়ে পড়বে শ্রমজীবীরা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় দেশের মানুষকে এই করোনা থেকে রক্ষা করতে সারা দেশে গেল বছর মার্চ মাস থেকে লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউনের সময় কর্মহীন মানুষদের সহযোগিতায় হাত বাড়িয়েছিল দেশের বিভিন্ন সংগঠন ও সরকার। বছর পেরিয়ে গেলেও ঢিলেঢালাভাবে চলছে লকডাউন, তাই সকল পেশার মানুষ কাজ করে কিছুটা হলেও আয় করছেন। সোমবার থেকে কঠোর লকডাউন এবং মাঠে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী তৎপর থাকার খবরে দুশ্চিন্তায় পড়েছে কর্মজীবী মানুষ। খাওয়া দাওয়া না গেলে তো সমস্যা না, তো অনেক চিন্তা ভাবনায় লকডাউনে তো ক্ষতি নিঃসন্দেহ হবে। লকডাউন দিলেন বাড়িতে বাসায় বসে থাকতে হবো, 2 বেলা খাইতাম, এক বেলা খাইতে হবো। কিন্তু লকডাউনে আমি দেখতেছি আমাদের খুব ক্ষতি, আমাদের বহুত কষ্ট। হ্যাঁ, কারণ আমরা নির্মাণের লোক, আমরা যদি দোকানদারি না করতে পারি আমরা কি করে খাবো। কঠোর লকডাউনে বেকার হয়ে পড়ার পাশাপাশি অভাব অনাটনে ভরে যাবে বলে জানান তারা। মধ্যবিত্ত সাধারণ মানুষ গরিব হচ্ছে, দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছে। আমি এই যে ফুটপাতে জাম বেশি, লকডাউন হলে সংসার চালাতে অনেক কষ্ট হবে। পূর্ব প্রস্তুতির সময় দিয়ে কঠোর লকডাউনে যাওয়ার কথা বলেন খেটে খাওয়া মানুষ। লকডাউন তো হইলো জাতির জন্য একটা বিপজ্জনক অবস্থা। অর্থনৈতিক খারাপ হয়ে যাবে, তাই টাকা পয়সা ইনকাম থাকবে না। আমি দেখি করোনা যে মানুষ মরবে, এর চেয়ে মানুষ না খায় আরো বেশি মারা যাবে। পেটে ভাত থাকবে না, মানুষ রাস্তায় বাইরে যেতে পারবে না, মানুষ খাইতে পারবে না, তাহলে মানুষ কি করবে? রোগের থেকে কিন্তু মানুষের পেটের ক্ষুধাটাও কিন্তু বেশি। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।
কঠোর লকডাউন ঘোষণার পরদিনই রাজধানী বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে নিত্যপণ্যের দাম। আর চালের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিক্রেতারা বলছেন বেশি দামে ধান কিনে গুদামজাত করায় চালের দাম বাড়ছে। এছাড়াও বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল, তেল, চিনি সহ অন্যান্য নিত্যপণ্য। মাছ মাংসের বাজারেরও দাম লাগামহীন। শিউলি রোজা রিপোর্ট। কঠোর লকডাউন ঘোষণার পরদিন রাজধানী কারওয়ান বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সব নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, অভিযোগ ক্রেতাদের। মনে করেন যা ছিল তার চেয়ে বেশি, আজকে 60 টাকা হচ্ছে, আমি কি যাবো এখন? স্থিতিশীল অবস্থা নাই, অস্থিতিশীল মাছের দামটা একটু বাড়ছে। আমার দ্রব্য আমাকে কিনতে আসতেই হবে। দাম বেড়েছে চিনি, ডাল, তেল, আটা সহ সব নিত্যপণ্যের। সবকিছুর দাম বাড়ে এবং এটা কারণটা হলো যে লকডাউন, মানুষও আসতেছে বাজারে, একসাথে সবাই বাজার করবে। যে মুসুরির ডাউল নিতাম সেই ডাউলটা এখন বর্তমানে আমার কাছে থেকে 60 টাকা বেশি নিচ্ছে। যে দামে কিনে আনতেছি তার থেকে 1 টাকা 2 টাকা করতে গেতে লাভে বিক্রি করতেছি। লাগামহীন অবস্থা মাছের বাজারে, বেড়েছে মাংসের দামও। মাছের দাম খুব বেশি। চিংড়ি মাছ দেখতে আসছিলাম, দেখলাম যে একটু বেশি মনে হচ্ছে, 700, 750, 800 চাচ্ছে। কাস্টমারের চাপ বেশি আছে, মাছ কম, বাজার মাছ নাই। সেদিন থেকে লকডাউন, মাছ কিনতে আসে, ঠেলে দেন না, মাছ বাজারে মাছ কিনতে আসে, রোজ কেনে না। চালের মৌসুমেও দফা দফায় বাড়ছে দাম। বেশি দামে চালটা আমার এখন আসে নেই, মাল কিনা আছে, কিন্তু ওটা আসলে হয়তো 2-1 টাকা বাড়বে পার কেজিতে। চালের দাম বৃদ্ধির জন্য বিক্রেতারা দুষছেন মিল মালিকদের। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চালের দাম কেজি প্রতি 2-3 টাকা বাড়ছে। প্রতি সপ্তাহে মেলারা চালের দাম আমাদেরকে বেশি বেশি ধরতেছে, আমরা বেশি দাম বিক্রি করা লাগতেছে। এত কিছুর পর থেমে নেই শাকসবজির দামও, বেড়েছে প্রতিটি তরিতরকারির দাম। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। পল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মাত্র 15 দিনেই 1000 রোগীর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা 14,000 ছাড়ালো। 11 জুন 13,000 করোনা রোগীর মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 26 জুন এই সংখ্যা 14,053 জনে পৌঁছালো। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় আরও 77 জনের মৃত্যু হয়েছে। এ সময় 19,262 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও 4,334 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.50%। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,83,138 জনে। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ভ্যাকসিন সংকটে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনই একমাত্র কার্যকর পন্থা বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে মানিকগঞ্জের গড়পাড়া নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, গোপালগঞ্জে করোনা ভ্যাকসিন তৈরির কারখানা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ভ্যাকসিন তৈরি হতে কিছুটা সময় লাগলেও এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। নেওয়া হয়েছে দেশি বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ। কয়েকটি মিটিংও করেছি, যেখানে দেশি বিদেশি এক্সপার্টরা ছিল এবং আমরা সেই এক্সপার্টদের সাথে আলাপ করে তাদেরকে একটা প্রোফাইল তৈরি করতে বলেছি, প্রজেক্ট প্রোফাইল যেটা হয় সেটা তৈরি করতে বলেছি। এবং আমরা ভ্যাকসিনটার প্ল্যান আমরা গোপালগঞ্জে যে ওষুধ ফ্যাক্টরি আছে সেই ওষুধ ফ্যাক্টরিতে তার পাশে বা সেখানে আমরা সেই ভ্যাকসিনের তৈরি করার ব্যবস্থা আমরা গ্রহণ করছি। করোনা সংক্রমণের এই আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজের সুরক্ষায় সচেতনতা সর্বোচ্চ নজিরে স্থাপন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন। কাদের বলেন, সামান্য অবহেলায় জীবন বিপন্ন হতে পারে। উল্লেখ করে সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। করোনার সংক্রমণের ব্যাপকতা ও ভয়াবহতায় সরকার সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। আমাদের কারো কারো স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউন সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তিনি বলেন, কখনোই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, লকডাউনে খেটে খাওয়া মানুষ বিপাকে পড়বেন। মানবিক কারণেই সরকারিভাবে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেন চুরি না হয় সেজন্য
কঠোর প্রস্তুতি থাকতে হবে বলে জানান জিএম কাদের। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এই পরিবারগুলোর মধ্যে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশ জুড়ে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে। মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেন চুরি না হয়, সেজন্য কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের। এবার অন্যান্য সংবাদ। করোনা নিয়ে মানুষ যখন উদ্বিগ্ন, ঠিক তখন দৃষ্টির আড়ালে থেকে যাচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া। বর্ষার এই সময়ে রোগ দুটির প্রাদুর্ভাব বাড়তে পারে সেই আশঙ্কা চিকিৎসকদের। তারা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও বর্ষা মৌসুমে সবারই সাবধানতা অবলম্বন করা জরুরি। এক্ষেত্রে অব্যাহত রাখতে হবে 2 সিটি কর্পোরেশনের এডিস মশা নির্মূল কার্যক্রম। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। গত বছরেও রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভিড়ে ছেয়ে থাকত হাসপাতালের প্রতিটি শয্যা। বর্তমান প্রেক্ষাপটে নগরীর হাসপাতাল ঘুরে দেখা যায় চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। ডেঙ্গু ইউনিট থাকা হাসপাতালে এখন চলছে করোনা কার্যক্রম। এটা সম্পূর্ণটা করোনা ডেডিকেটেড হসপিটাল। এটা যখন ডেঙ্গুর মৌসুম ছিল গত বছরের আগের বছর, তখন এটা রাজধানী সরকারি হাসপাতাল মুগদা ও সরাউদ্দিতে নেই ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী। এমনকি নগরীর হলি ফ্যামিলিতেও নেই আগের মতো ডেঙ্গু আক্রান্তদের লাইন। 6 দিন ধরে জ্বর ছিল। নেক্সট দিন সকালবেলা আমি এখানে ইমার্জেন্সিতে অ্যাডমিট হই। টেস্ট দেয় আর পজিটিভ আসে, ডেঙ্গু পজিটিভ। গত 3-4 মাস থেকে আমার এই ওয়ার্ডে 3-4 জন আমি পেয়েছি ডেঙ্গু পেশেন্ট। আমাদের এখানে ডেঙ্গু ছিল একজন রোগী, কিন্তু এটা ছুটিয়ে চলে গেছে, বর্তমানে নাই। চিকিৎসকরা বলছেন, কর্তৃপক্ষের যথাযথ নজরদারি থাকায় কমে এসেছে ডেঙ্গুর প্রকোপ। বলতে গেলে আমাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গুর রোগী আপাতত এখন একটু কম আছে। আমরা যদি ঠিকভাবে সেই মশা নিধন কর্মসূচিটা না করি, যেটা সিটি কর্পোরেশনের দায়িত্ব, সেই ক্ষেত্রে ডেঙ্গুটা প্রকোপ হয়তো বেড়ে যেতে পারে। তবে বর্ষা মৌসুমে সবার সাবধানতা অবলম্বন জরুরি। ডেঙ্গুর প্রভাব মোটামুটি আগের থেকে, গত বছরের থেকে এখনো অত নাই, তবে কিছু কিছু আমরা পাচ্ছি। তবে হয়তো আমরা মনে করছি সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগের কারণে এটা আস্তে আস্তে কমে আসতেছে। গত বছর যেটা ছিল তার থেকে এবার অনেক কম। এডিস মশা নির্মূল কার্যক্রম অব্যাহত রাখা হলে এই অবস্থার আরও উন্নতি হতে পারে বলে মনে করেন চিকিৎসকরা। ব্যক্তিগত সচেতনতাই একমাত্র উপায়। আমাদের সিটি কর্পোরেশনের ভূমিকা অনেক বেশি, ওনাদের এই ব্যাপারে আরও এগিয়ে আসতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান SM শফিউদ্দিন আহমেদ। পরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান। এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে প্রতিক্রিয়ায় সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিহগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জেনারেল শফিউদ্দিন। এর আগে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। পরে নিজের অনুভূতি ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। মহান আল্লাহ তাআলা আমাকে এই আশীর্বাদ দিয়েছেন, আমি এই জন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এই সম্মান মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না। আর আজকে আমি জাতির জনকের স্মৃতি বিজড়িত এই জাদুঘরে আসতে পেরে আমি আসলেই নিজেকে সত্য সৌভাগ্যবান মনে করছি। কারণ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারা এই সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেনারেল শফিউদ্দিন আহমেদ। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। রাকিব হাসান, মাই টিভি।
বেশিরভাগ মুঠোফোন ব্যবহারকারীদের মেসেজ ফোল্ডার অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত মেসেজে পূর্ণ। যেসব মেসেজের ভিড়ে হারিয়ে যাচ্ছে প্রয়োজনীয় বার্তাগুলো। অনাকাঙ্ক্ষিত এসব মেসেজ বন্ধ করার কোনো উপায় সাধারণ ব্যবহারকারীদের জানা নেই। এমনকি কিভাবে এসব বার্তা প্রেরকের কাছে যাচ্ছে ব্যক্তিগত নাম্বার, তা নিয়ে উঠছে প্রশ্ন। মুবালিক করিমের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ইদানিংকালে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবাগুলো প্রমোশন বা মার্কেটিং করার জন্য নন মাস্কিং বা ব্যক্তিগত নাম্বারের মাধ্যমে পাঠাচ্ছেন মুঠোফোনে মেসেজ। খোঁজ নিয়ে দেখা গেছে বিভিন্ন প্রতিষ্ঠান কিছু অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে খুব অল্প খরচে এমন সেবা দিয়ে থাকে যা বাল্ক প্রমোশনাল SMS হিসেবে পরিচিত। এভাবে মেসেজ পাঠাতে হলে প্রয়োজন প্রাপক বা টার্গেট মুঠোফোন ব্যবহারকারীর নাম্বার, যা গ্রাহকের তথ্য নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অপ্রীতিকর মেসেজও কিন্তু আমাদের মোবাইলে আসছে, যেটা হচ্ছে নন মাস্কিং বিভিন্ন নাম্বার থেকে। এটার মাধ্যমেও বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, গুজব ছড়িয়ে দেওয়া সহজ। এক্ষেত্রে প্রশ্ন থাকছে, এমন নাম্বারগুলো কেমন করে এমন মেসেজ পাঠানোর প্রতিষ্ঠানে হাতে যাচ্ছে? সম্ভবত যেখান থেকে আমরা রিচার্জ করি সেখান থেকে আমাদের এই নাম্বারটা পাই। তারা এই তথ্যগুলি পাচ্ছে এটা কিভাবে? আমাদের গ্রাহকদের তথ্য এনআইডির মাধ্যমে বায়োমেট্রিক করার ফলে কিন্তু এই তথ্য একমাত্র মোবাইল ফোন অপারেটর এবং কমিশনের কাছে সংরক্ষিত থাকার কথা। আরেকটি পার্টি হচ্ছে যে আমাদের এনআইডি যাদের কাছে নিবন্ধন করেছে নির্বাচন কমিশনের কাছে থাকার কথা। এদিকে বিভিন্ন অনলাইন শপের পাশাপাশি সুপার শপগুলো গ্রাহক অন্তর্ভুক্তির নামে নিচ্ছেন ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বার। পরবর্তীতে সেখানে পাঠানো হচ্ছে বিভিন্ন অফার মেসেজ। এমন কিছু প্রতিষ্ঠানের সাথে কথা বলতে গেলে তারা স্পষ্ট করে কোনো কিছুই জানান না। আমরা মোবাইল কোম্পানি থেকে কোনো SMS দিচ্ছি না, তারা চায় আমাদের নিজস্ব ব্যাপার জানার জন্য চায়। আপনি যত জানতে পারবেন আমি বলে দেবো, সমস্যা নেই। রেকর্ডিংটা বন্ধ করেন, আমি দেবো বলি। এছাড়া বিভিন্ন অনলাইন শপ অ্যাপে নিজের অ্যাকাউন্ট খুলতেই প্রথমে চাওয়া হয় মোবাইল ফোন নাম্বার, OTP কোড পাঠানোর জন্য। কিন্তু তা পরবর্তীতে ব্যবহার করা হয় এ ধরনের প্রমোশনাল SMS পাঠানোর জন্য। কী ধরনের মেসেজ পাঠানো হচ্ছে, কাকে পাঠানো হচ্ছে, এসব মনিটরিংয়ের সরাসরি কোনো ব্যবস্থা নেই নিয়ন্ত্রক সংস্থার। পার্সোনাল নাম্বারে যেটা বলছেন সেটা অবশ্যই আমাদের জন্য অ্যালার্মিং। কীভাবে এই নাম্বারগুলো পাবলিকের কাছে চলে যাচ্ছে। আমি যে চেঞ্জ সুপার শপে এই নাম্বারগুলো দিচ্ছি, এই নাম্বারগুলোর ক্ষেত্রে যে তারা কীভাবে ব্যবহার করে টার্মস অ্যান্ড কন্ডিশন তো আমার জানা নেই। চেঞ্জ সুপার শপগুলো বা থার্ড পার্টি যেভাবে তাদের প্রমোশনাল SMS চালু করছে, পাবলিকের কাছ থেকে নিয়ে নিচ্ছে, তার টার্মস কন্ডিশন কী, তার নৈতিক সততার জায়গাটা কতদূর পর্যন্ত থাকবে, এই বিষয়গুলো অবশ্যই আমরা নোট ডাউন করছি। ব্যক্তিগত নাম্বারের মাধ্যমে ব্যবসায়িক উদ্দেশ্যে মেসেজ পাঠানোকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নিজেদের পদক্ষেপের কথা জানালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। এগ্রিগেটরদের সাথে এমআরওদের একটা চুক্তি আছে, তাদের কিন্তু এটা ভেরিফাই করার দায়িত্ব, তুমি কী জিনিস তুমি অনুমোদন দিচ্ছ, কী জিনিস পাঠাচ্ছ, রাইট? আবার যখন SMS এগ্রিগেটরের রেজিস্ট্রেশনের বিষয়টি BTRC থেকে হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা এগুলো ফিল্টারিং করতে পারবো, ভেরিফাই করতে পারবো যে কী SMS তারা নিচ্ছে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। আবারও নতুন মাদক, স্কুপ ও গাঁজা সহ 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ফেন্সিডিল সমগোত্রীয় মাদক, স্কুপ 184 বোতল ও 200 কেজি গাঁজা উদ্ধার করা হয়। চক্রটি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানান গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, চক্রটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও স্কুপ মাদক এনে নগরীর বিভিন্ন জায়গায় বিক্রি করত। সবজি বিক্রেতা সেজে সবজির ভ্যানে করে তারা এগুলো নিয়ে আসছে, তাই সেটা ধরা পড়েছে। এবং আমরা মনে করি আমাদের এই অভিযানটা আরও অব্যাহত থাকবে। যারা মাদক সেবন করে তারা উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত আমাদের দেখার সময় নাই, আমাদের কাছে সে হলো মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী হয় মাদক সেবী। এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবে তাদের সকলকে গ্রেপ্তার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব পরীক্ষা অনলাইনে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। তিনি বলেন, কোভিডের সময় শিক্ষার্থীরা যাতে হতাশায় না ভোগে এবং সেশন জট না হয় সেজন্য এ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মশিউর রহমান। তিনি বলেন, যেসব কলেজ অনার্স ক্লাসের শিক্ষকদের বেতন দিতে পারবে না সেসব কলেজের অনার্স অধিভুক্তি বাতিল করা হবে। অনলাইন লেখাপড়ায় শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান ডক্টর মশিউর রহমান।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত সুন্দর নগরী হিসেবে বিনির্মাণে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের প্রকল্প দিয়েছেন। সেসব প্রকল্প দেখার জন্য তিনি চট্টগ্রাম এসেছেন এবং ঘুরে দেখেছেন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নগরে জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, নদী দখল ও দূষণ রোধে গৃহীত কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলে মন্ত্রী। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ত্রুটি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে কমিটি করা হয়েছে বলে জানান তাজুল ইসলাম। অনেকগুলি প্রকল্প আমি নিজে ঘুরে দেখেছি, এগুলা বাস্তবায়ন যাতে সঠিকভাবে হয় এবং কোথায়ও বাস্তবায়নকালীন সময়ে কোনো ত্রুটি বিচ্যুতি চিহ্নিত হলে সেগুলো যেন নাকি সমাধান করতে পারে, এটার জন্য আমাদের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে মেয়র সাহেব এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা করে একটি সভা কমিটি করা হয়েছে। চট্টগ্রাম শহরকে একটা দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূর্ণের জন্য ওনারা কাজ করবেন। এবার গ্রাম বাংলার খবর। লালমনিরহাটে করোনাকালে স্বাস্থ্য সচেতনতা নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্টেশন কিংবা বিভাগীয় দপ্তরের অফিসগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা সহ সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনার পরও তা উপেক্ষিত। ফলে যাত্রীদের পাশাপাশি রেল কর্মকর্তা কর্মচারীদের অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনায়। যদিও কর্তৃপক্ষের দাবি নেওয়া হয়েছে প্রতিরোধমূলক নানা ব্যবস্থা। প্রতিনিধি মাহফুজ সাজু রিপোর্টে বিস্তারিত। কারো মাস্ক থুতুনিতে, কারো বা পকেটে, কারো কারো তাও নেই। এ দৃশ্য লালমনিরহাট রেলওয়ে স্টেশনের। প্ল্যাটফর্মের প্রবেশপথে যাত্রীদের হাত ধোয়া বা স্যানিটাইজ করার কথা। নির্দেশনা আছে ট্রেনে ওঠার সময়ও হাত স্যানিটাইজ করার, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। করোনা প্রতিরোধ করার জন্য যে একটা পদক্ষেপ রইলে এটা নেই। 20 সেকেন্ড যে হাত ধোবো তার কোনো ব্যবস্থা নাই। যে নির্দেশগুলো সরকার থেকে দেয়া হয়েছে সেই রকম কোনো নির্দেশের বালাই মাত্র নাই। ট্রেনের প্রতিটি বগি ও ওয়াগন জীবাণুনাশক দিয়ে ধোয়ার কথা থাকলেও সে কাজও চলছে নামমাত্র প্রক্রিয়ায়। এদিকে রেলওয়ের বিভাগীয় সদর দপ্তরের অফিসগুলোতেও নেই স্বাস্থ্যবিধি মানার চিত্র। মাস্ক পরা তো দূরের কথা, কোনো কোনো কর্মকর্তা অফিসে বসেই করছেন ধূমপান। নির্দেশিত বিভিন্ন নিয়ম পরিপালনের জন্য আমরা লালমনিরহাট বিভাগ থেকে যথেষ্ট সচেষ্ট আছি। আমাদের স্টাফের ভিতরে একজন মাস্টার গত 12 তারিখ থেকে পজিটিভ অবস্থায় আছে, সে এখন হোম কোয়ারেন্টাইনে আছে। অব্যবস্থাপনার বিষয়টি অস্বীকার করলেও রেলওয়ের লালমনিরহাট বিভাগের ব্যবস্থাপক বলছেন, স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সরঞ্জাম অফিসগুলো সহ স্টেশনগুলোতেও পৌঁছানো হয়েছে। করোনা সামগ্রী এগুলো আমাদের প্রত্যেকটা স্টেশনে গতকালই দেওয়া হয়েছে। না থেকে থাকে সেটা হয়তো সাময়িক কোনো সমস্যাজনিত কারণে, কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট পাঠানো আছে। ভারতীয় সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে রেলওয়ে অঙ্গনে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেষ্ট হবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। মাহফুজ সাজু, মাই টিভি, লালমনিরহাট। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2020-এর জাতীয় পর্যায়ের বিজয়ীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান অতিথি স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। Let youth work together in every sector in ensuring a better tomorrow for all, as tomorrow must be better. করোনার অতি সংক্রামক ডেল্টা স্ট্রেনের ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। এর মধ্যেই আশার আলো দেখাচ্ছে এক নতুন অনুসন্ধান। নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, শক্তির শীর্ষে পৌঁছেছে করোনা ভাইরাস। নিজের অস্ত্রে আর শান দেওয়ার ক্ষমতা নেই ভাইরাসটির, তাই করোনার ডেল্টা ভ্যারিয়েন্টটি শেষ বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। গত 1.5 বছরে SARS-CoV-2 তার স্পাইক প্রোটিনের সজ্জাবিন্যাস ও গঠন ক্রমাগত বদলেছে, আর আলফা, বিটা, গামা, ডেল্টা একাধিক ভ্যারিয়েন্ট তৈরি করেছে, আর এভাবেই মানবদেহে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে লাগাতার ধোঁকা দিয়েছে।
বিজ্ঞানীদের দাবি এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ডেল্টা, কিন্তু আশা কথা হচ্ছে এর বেশি আর শক্তি বাড়াতে পারবে না ভাইরাসটি। নেচারে প্রকাশিত এক গবেষণাপত্রের সঙ্গে যুক্ত অন্যতম বিজ্ঞানী আমেরিকার ক্রিপস রিসার্চ ট্রান্সলেশন ইনস্টিটিউটের কর্তা এরিক টোপলের কথায় সবকটি স্ট্রেনের মধ্যে ডেল্টা সবচেয়ে ভয়াবহ। এ বিষয়ে সমর্থন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও, কিন্তু এখানে এর শেষ বলে মনে করছেন তারা। Viruses mutate and SARS-CoV-2 is not different. এরিকের সঙ্গে এই গবেষণায় ছিলেন ইটালির ভাইরোলজিস্ট পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রবার্টো বুরিয়ানো। তিনি বলেন, গবেষণায় দেখা যাচ্ছে SARS-CoV-2 এর ডেল্টা স্ট্রেন খুব সম্ভবত এমন অবস্থায় পৌঁছে গেছে তার স্পাইক প্রোটিনে আর মিউটেশন ঘটানো সম্ভব নয়, ছোটখাটো বদলও নয়। এটাই হয়তো ভাইরাসের সর্বশেষ রূপ। বিজ্ঞানীদের অনুমান আপাতত বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে ডেল্টায়। একে রুখতে হলে একমাত্র পথ টিকাকরণ। তাতেও হয়তো সংক্রমণ ঠেকানো যাবে না, কিন্তু মৃত্যুর মতো পরিস্থিতির আশঙ্কা কমবে, যে কারণে দ্রুত টিকাকরণ সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন তারা। এদিকে করোনার উৎস সন্ধানে নেমে মার্কিন বিজ্ঞানীরা দেখছেন অনেক তথ্যই উধাও। গোড়ার দিকে কিছু ভাইরাস নমুনা দিয়েছিলেন চীনা বিজ্ঞানীরা। দেখা যাচ্ছে ডেটাবেস থেকে কেউ বা কারা সেগুলো মুছে দিয়েছে। মার্সিয়া মান্নান, মাই টিভি। এবারে খেলার সংবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ও স্পিন বোলিং কোচের নাম ঘোষণা করল বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক অ্যাশওয়েল প্রিন্স। 40 বছর বয়সী এই কোচ আপাতত কাজ করবেন জিম্বাবুয়ে সফরে। দক্ষিণ আফ্রিকার হয়ে 66টি টেস্ট, 52টি ওয়ানডে ও 1টি টি-20 খেলেছেন প্রিন্স। এদিকে টাইগার স্পিনারদের দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীলঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথ। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়েই শুরু হবে হেরাথের বাংলাদেশে কোচিং অধ্যায়। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে লাখো মানুষ, ফেরিঘাটে ভিড়, শ্রমজীবীদের কপালে ভাঁজ, বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি। দেশে করোনায় মৃত্যু 14,000 ছাড়ালো, ভ্যাকসিন সংকটে লকডাউন হচ্ছে সংক্রমণ রোধের কার্যকর পন্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনাকালে দৃষ্টির আড়ালে ডেঙ্গু চিকুনগুনিয়া, বর্ষায় প্রাদুর্ভাবের আশঙ্কা, এডিস মশা নির্মূল কার্যক্রম অব্যাহত রাখার দাবি। জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সমাধিতে জেনারেল শফিউদ্দিনের শ্রদ্ধা, বললেন সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া সৌভাগ্যের। জার্মানির বারবারোসা স্কয়ার এলোপাতারি ছুরিকাঘাতে 3 জন নিহত, হামলাকারীকে গুলি করে আটক করেছে পুলিশ। এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং পরামর্শক দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স, স্পিন কোচ নিয়োগ পেলেন রঙ্গনা হেরাথ। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।